বহু মানুষ নিরুদ্দেশ হয়েছেন এই জঙ্গলের জটিল গোলকধাঁধায়। রহস্যমাখা এই অরণ্যের নাম হল হোয়াবাচু। কিন্তু কি এমন রয়েছে এই ভুতুড়ে জঙ্গলে? এখন যে ছবিটি দেখছেন সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা এটি। বহু বহু জাহাজ, বহু বিমান এবং বহু মানুষ সকলের নিখোঁজ হওয়ার পেছনে অবদান আছে এই ভৌগোলিক অঞ্চলটির। এমনই যুগের পর যুগ ধরে ঘটে এসেছে, কিন্তু জানা যায়নি তার কারণ। রহস্যময় এই জায়গাটির নাম বারমুন্ডা ট্রায়াঙ্গেল। কিন্তু কেন এই বিশেষ এলাকায় গেলেই অদৃশ্য হয়ে যেত বিভিন্ন জাহাজ এবং বিমান? কিসের রহস্য লুকিয়ে রয়েছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে? রহস্যে মোড়া আমেরিকার এরিয়া 51, যেখানে নাকি এলিয়েনদের যাতায়াত। এলিয়েনদের গল্পের আড়ালে লুকিয়ে রয়েছে কোন সত্যি? আপনারা এই জঙ্গলের যে গাছগুলিকে এখন দেখছেন, আপনারা জানেন কি এই জঙ্গলের গাছপালা কেন এরকম অদ্ভুত দেখতে? আপনারা কি নাজকা লাইন সম্পর্কে জানেন, যা হাজার হাজার বছর আগে ভিনগ্রহীদের তৈরি বলে মনে করা হয়? রহস্যময় এই পৃথিবী, চারপাশে এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার সামনে যাবতীয় বৈজ্ঞানিক যুক্তি ও চিন্তাধারা খারিজ হয়ে যায়। আজকে এমনই টপ 5 রহস্যময় জায়গা নিয়ে আলোচনা করব, যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন এবং আপনার মনে আরও জানার জন্য কৌতূহলের সঞ্চার হবে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যে বন্ধুরা নতুন, প্লিজ চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আরও অবাক করা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। নাম্বার 1, রোমানিয়ার ট্রান্সিলভেনিয়ার ক্লাজ নাপোকা শহরে প্রায় 250 হেক্টর জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটি জঙ্গল। রহস্যমাখা এই অরণ্যের নাম হল হোয়াবাচু। বিভিন্ন রকম অপ্রাকৃতিক কার্যকলাপ, অপ্রত্যাশিত ঘটনার ফলে যা ইতিমধ্যেই পৃথিবীর সবথেকে ভুতুড়ে জঙ্গলের তকমা পেয়েছে। বহু মানুষ নিরুদ্দেশ হয়েছেন এর জটিল গোলকধাঁধায়। প্রচলিত আছে, অনেক বছর আগে এক মেষপালক প্রায় 200 ভেড়া চড়াতে ওই বনে প্রবেশ করে, কিন্তু আর কখনোই ফিরে আসেনি তারা। জঙ্গলের গোলকধাঁধায় কোথায় যে হারিয়ে গেছে তা কেউ জানে না। 1960 সালে সর্বপ্রথম এই অরণ্যটি বিশ্ববাসীর নজরে আসে। জীববিজ্ঞানী আলেকজান্দ্রু শিফট আকাশে ডিম্বাকৃতি কিছু উড়ে যেতে দেখেন। সেই বস্তুটির ছবিও তোলেন আলেকজান্দ্রু। 1968 সালে এমিল বার্নিয়া নামে সেনাবাহিনীর এক টেকনিশিয়ানও ইউএফএর মতো এক শসার জঙ্গলের উপর দিয়ে উড়ে যেতে দেখেন বলে দাবি করেছিলেন। এই ঘটনায় হতবাক হয়ে এমিল বার্নিয়া আশেপাশের গ্রামের মানুষদের কাছে জানতে চাইলে তারাও জানায়, মাঝে মাঝে তীব্র গোলাকার আলোর বলয় ঊর্ধ্বাকাশে যেতে দেখেছেন। পরবর্তীকালে যারা এই জঙ্গলে গিয়েছেন তাদের প্রায় প্রত্যেকেই মাথা ঘোরা, গায়ে ফোস্কা পড়া, শরীরের বিভিন্ন স্থান পুড়ে যাওয়ার মতো বিভিন্ন অস্বাভাবিক ঘটনার শিকার হয়েছেন। বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা করে দেখেছেন এই জঙ্গলে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ হয়ে থাকে। এছাড়াও এখানে চৌম্বকীয় এবং তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে। এই জঙ্গলে এমন একটি জায়গা রয়েছে যেখানে কোনোদিনও কোনো গাছ অথবা লতা গুল্ম জন্মাতে দেখা যায়নি। বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়েও পরীক্ষা করে দেখেছেন, তবে মাটিতেও এমন কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি যা গাছ জন্মানোর পরিপন্থী। স্থানীয় বাসিন্দারা এই বিশেষ জায়গাটিকে ভুতুড়ে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন। তাদের ধারণা, কোনো অশরীর কিছু বা অতৃপ্ত আত্মার বাস রয়েছে ওই জায়গায়। লোকমুখে প্রচলিত রয়েছে, অনেক বছর আগে কিছু চাষিকে নাকি অন্যায়ভাবে এই জঙ্গলে হত্যা করা হয়েছিল। তাদের অতৃপ্ত আত্মাই এই বনের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বনের গাছের ফাঁকে ফাঁকে তাই কান পাতলেই শোনা যায় তাদের কান্নার আর্তনাদ, হাসির আওয়াজ। সত্যি কি এই জঙ্গল ভুতুড়ে? উত্তর খুঁজতে অনেক বিজ্ঞানী নিরন্তর গবেষণা চালিয়েছেন। কারো মতে এ মানুষের আজগুবি কল্পনা, আবার কেউ কেউ বনের গহনে দেখেছেন ছায়ামূর্তি, চাপা ফিসফাস। তবে আজও সারা দুনিয়ার চোখে ভুতুড়ে হয়ে রয়ে গিয়েছে ট্রান্সিলভানিয়ার এই জঙ্গলটি। নাম্বার 2, পেরুর রাজধানী লিমা থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে এই নাজকা লাইন। প্রায় 80 কিলোমিটার লম্বা ও 450 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এটি। এই বিশাল এলাকা জুড়ে মাটির ওপর খোদাই করা রয়েছে বিভিন্ন রকমের ছবি ও নকশা। পশু পাখির ছবি ছাড়াও রয়েছে সরলরেখা ও জ্যামিতিক নকশা। মাটির ওপরের এই বিশালাকার সব ভূচিত্রগুলোকেই বলে নাজকা লাইন।
নাজকা মালভূমি জুড়ে অঙ্কিত এইসব ভূচিত্রগুলো এতটাই বিশাল যে আকাশ থেকে না দেখলে সেগুলোর অবয়ব বোঝা যায় না। নাজকা দিয়ে তৈরি চিত্র বা নকশাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, জিওগ্লিফ এবং বায়োমর্ফ। বায়োমর্ফ বলতে বোঝায় জীবজগৎ অর্থাৎ পশু পাখি বা গাছপালার ছবি। জিওগ্লিফ হল পৃথিবীর বুকে আঁকা জ্যামিতিক নকশা। নাজকার উপর প্রায় শতাধিক এমন জ্যামিতিক নকশা চোখে পড়ে। এই নাজকা লাইন প্রায় 2000 বছরের পুরানো। 500 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে এই নকশাগুলি তৈরি করা হয়েছিল বলে মত পুরাতত্ত্ববিদদের। বাণিজ্যিক উড়ান চালু হওয়ার পর এই ভূচিত্র অধিকাংশ মানুষের নজর এসেছে, কারণ একটি নির্দিষ্ট উচ্চতা ছাড়া এর অবয়ব বোঝা সম্ভব নয়। তারপর গত 80 বছর ধরে রহস্যমোড়া এই নাজকা লাইনের ব্যাপারে জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। 1994 সালে নাজকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে ইউনেস্কো। পেরুর পুরাতত্ত্ববিদ তোরিবিও মেজিয়া ঝেপসে প্রথম নাজকা নিয়ে ধারাবাহিক গবেষণা শুরু করেন 1926 সালে। 1940-এ মার্কিন অধ্যাপক পল কোশক নাজকা লাইনকে পৃথিবীর সবথেকে বড় অ্যাস্ট্রোনমির বই বলেছেন। কোশকের পর জার্মানির মারিয়া রিচি প্রায় 40 বছর ধরে নাজকা লাইন নিয়ে গবেষণা করেছেন। নাজকা লাইনের কাছে ছোট্ট ঘর বানিয়ে থাকতেন তিনি। নাজকা নিয়ে গবেষণার জন্য তাকে লেডি অব লাইন্স বলেও ডাকা হতো। নাজকা লাইনের ওই অঞ্চলে 800টি সরলরেখা, 300 জ্যামিতিক নকশা ও 70টি প্রাণী ও উদ্ভিদের নকশা এখনও অবধি আবিষ্কৃত হয়েছে। কিছু কিছু সরলরেখা 30 মাইল অবধি লম্বা। সরলরেখার পাশাপাশি ত্রিভুজ, চতুর্ভুজ, সামন্তরিক সহ বিভিন্ন জ্যামিতিক নকশাও রয়েছে। মাকড়সা, হনুমান, হার্মিংবার্ড, হাঙ্গর, সরীসৃপ জাতীয় প্রাণীর বহু ছবি রয়েছে সারা নাজকা জুড়ে। নাজকায় প্রচুর পাখির নকশাও রয়েছে। বিশালাকার 16টি নকশায় পাখিগুলির ঠোঁট, ডানা ও লেজ আঁকা হয়েছে শরীরের তুলনায় অনেক বড় করে। এখন সেই সব পাখি কোথায় পাওয়া যায়, আগে কোথায় পাওয়া যেত, এসব জানার চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। এইসব নকশার মধ্য দিয়ে নাজকারা কোনো বার্তা দিতে চেয়েছেন কিনা তাও তারা বোঝার চেষ্টা করছেন। নাজকার জিওগ্লিফগুলির সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের কোনো রীতির যোগসূত্র থাকতে পারে বলেও মনে করেন গবেষকরা। নাজকা লাইনের বহু রহস্য আজও উন্মোচিত হয়নি। প্রথমত, প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করেও কিভাবে অক্ষত রয়েছে এই সব নকশা। দ্বিতীয়ত, কিভাবে এই আঁকার কাজ সম্ভব হয়েছিল। তৃতীয়ত, কেন এগুলি তৈরি করা হয়েছিল। পেরুর দক্ষিণ উপকূলের 200 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে গড়ে উঠেছিল নাজকা সভ্যতা। মৃৎপাত্র ও পোশাক সেই সভ্যতার অন্যতম আকর্ষণীয় নিদর্শন। সেখানকার বাসিন্দারাই এই জিওগ্লিফগুলি এঁকেছিলেন বলে মত গবেষকদের, কিন্তু কেন তারা এগুলি আঁকলেন তা এখনও অবধি জানা যায়নি। বিজ্ঞানীদের একাংশ মনে করেন এই জায়গায় আসার আগে নাজকারা যেসব প্রাণী দেখেছিল সেগুলিকেই তারা এইভাবে এঁকেছে। কিছু চিত্র কাল্পনিক বলেও মত একাংশ বিজ্ঞানীদের। নাজকা মরুভূমি অঞ্চলের উপরিভাগ লাল পাথরে মোড়া। সেই লাল পাথর সরিয়ে নিচের ধূসর রঙের পাথরের ওপর দিয়ে তৈরি করা হয়েছে জিওগ্লিফ। এর লাইনগুলি 12 থেকে 15 ইঞ্চি গর্ত করে তৈরি। কিন্তু কি করে জিওগ্লিফের এই লাইনগুলি করা হয়েছিল তার যুক্তিগ্রাহ্য উত্তর এখনও মেলেনি। যে কয়েকটি মতবাদ প্রচলিত রয়েছে তা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। নাজকা লাইন এখনও এতটাই রহস্যময় যে ভিনগ্রহীদেরও মানুষ জড়িয়ে ফেলেছে এই জিওগ্লিফের সঙ্গে। কেউ কেউ মনে করেন ভিনগ্রহীরা পৃথিবীর বুকে এঁকেছে এই বিশাল ভূচিত্র। কেউ কেউ মনে করেন এগুলো তাদের স্পেসশিপ রানওয়ে। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গেল সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা। আটলান্টিক মহাসাগরের বুকে এই কাল্পনিক ত্রিভুজাকৃতি অঞ্চলটি গিলে খেয়েছে একের পর এক জাহাজ। 100 বছর ধরে নিখোঁজ হয়েছে প্রায় 20টি বিমান। যুগ যুগ ধরে সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে আছে রহস্য। কিন্তু ঠিক কী রয়েছে রহস্যময় এই বারমুডা ট্রায়াঙ্গেলে? বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বিমান ও জাহাজ এবং অজস্র প্রাণহানির ঘটনা নিয়ে একাধিক মিথ তৈরি হয়েছে। কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায়। আবার কেউ বলেন সাগরের নিচে রয়েছে বড় দৈত্য। কুসংস্কারের ঊর্ধ্বে উঠে বরাবরই বিজ্ঞানীরা এই মিথগুলি ভাঙতে চাইছেন। এখানকার ম্যাগনেটিক ফিল্ডের কারণে কম্পাস সঠিকভাবে কাজ করে না বলে মনে করেন একদল বিজ্ঞানী। আবার বারমুডা ট্রায়াঙ্গেলের ওই এলাকাটি হ্যারিকেন প্রবণ বলে মনে করা হয়।
পৃথিবীর সবচেয়ে সামুদ্রিক ঝড়প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম ফ্লোরিডা, আর বারমুডা ট্রায়াঙ্গেল ফ্লোরিডা ঘেঁষে অবস্থান করে, ফলে এই তথ্য ফেলনা নয়। বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কারভ্যানির দাবি, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পিছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড, অর্থাৎ ষড়ভুজাকৃতি মেঘ। উত্তর আটলান্টিক মহাসাগরের এই অংশে 20 থেকে 55 মাইল জুড়ে ষড়ভুজাকৃতির মেঘের গতিবেগ ঘন্টায় 170 মাইল। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম, যা প্রায় 45 ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে। কোনো জাহাজ এই ঝড়ে টিকে থাকতে পারে না, এমনকি বিমানের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব নয়। এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্লসের দাবি, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যভেদ করে ফেলেছেন তিনি। এর পিছনে কোনো অপ্রাকৃতিক ঘটনা জড়িত নয়, কোনো দৈব শক্তির কারিগরি কাজ করে না। প্রাকৃতিক বিপর্যয়ের নানা সম্ভাবনার জন্যই এখানে আবহাওয়ার বৈশিষ্ট্য ঘন ঘন পরিবর্তন হয়। সমুদ্রের জলস্তরও বারবার ওঠানামা করে। এর জেরেই নাকি দিক নির্ণয়ে জটিলতা তৈরি হয়। তার জেরেই এই বারমুডা ট্রায়াঙ্গেল যুগ যুগ ধরে রহস্যময় হয়ে রয়ে গিয়েছে। বিজ্ঞানী আরও বলেন, যে সংখ্যক জাহাজ এবং বিমান এই বারমুডা ট্রায়াঙ্গেলের নিখোঁজ হয়েছে তা কোনো নজিরবিহীন ঘটনা নয়। পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটতে পারে। 1945 সালে ফ্লাইট নাম্বার 19 বিমানটিও এইভাবেই নিখোঁজ হয়ে যায়। অতল সাগরে তলিয়ে যাওয়ার পিছনে কোনো রকম দৈব শক্তি কাজ করেনি বলেই দাবি বিজ্ঞানী কার্লসের। অতীতে এমন বহু নিদর্শনও রয়েছে। এর বাইরে রয়েছে হিউম্যান সাইকোলজি। ফলে দীর্ঘদিন ধরে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে তৈরি নানা বই এই অঞ্চলকে আরও রহস্যময় করে তুলেছে। এই এলাকা নিয়ে তাই মানুষের আগ্রহেরও শেষ নেই। মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছে, বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না। তবে এই অঞ্চলে জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গিয়েছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন গবেষকরা। এখানে মূলত কোনো রহস্য নেই, কিছু দুর্ঘটনা ঘটেছে যা নিছকই দুর্ঘটনা। বারমুডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে সেখানকার আবহাওয়া নিয়ে এখনও গবেষণা চলছে। তবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা একমত, বারমুডা ট্রায়াঙ্গেলে যে মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স দেখা গিয়েছে সেখানে রহস্যের কিছু নেই। এগুলি হলো সবই মিথ, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। নাম্বার 4, আপনি এখন ছবিতে যে জঙ্গলটি দেখছেন, জানেন এই জঙ্গলের গাছপালা কেন এরকম অদ্ভুত দেখতে? এই জঙ্গলকে বলা হয় ক্রুকেড ফরেস্ট। অদ্ভুত আকারের এই গাছগুলি দেখতে পাওয়া যায় পোল্যান্ডের পশ্চিমে গ্রিফিনো শহরের কাছেই। ক্রুকেড ফরেস্টে 22টি সারিতে 104 অদ্ভুত আকারের পাইন গাছ রয়েছে। বিচিত্রভাবে বেঁকে রয়েছে গাছগুলি। মাটির কাছ থেকে কাণ্ডটা ইংরেজি বর্ণমালার 3য় অক্ষর সি এর আকৃতিতে বেঁকে রয়েছেও বলা যেতে পারে। ওই গাছের কাঠ দিয়ে নৌকা তৈরির উদ্দেশ্যে এগুলি লাগানো হয়েছিল। তবে কেন এই গাছগুলি এমন বিচিত্রভাবে বেঁকে গেল তা আজও জানা যায়নি। কারো মতে কোনো এক তুষার ঝড়ে গাছগুলির এরকম অবস্থা হয়েছে। আবার কেউ বলেন কৃত্রিম কোনো পদ্ধতি অবলম্বন করে যান্ত্রিক পদ্ধতিতে এই গাছগুলিকে এমন করে আকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই পদ্ধতি কি তা কেউ বলতে পারেনি। সেগুলিকে নাকি বলা হতো কম্পাস টিম্বার। কেউ বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শহরটি ধ্বংস হয়ে যায়। বিশ্বযুদ্ধের সময় নাকি সামরিক ট্যাঙ্ক গিয়েছিল এই জঙ্গলের মধ্যে দিয়ে, তাই ট্যাঙ্কের আঘাতেই নাকি এরকম বেঁকে গিয়েছে গাছগুলি। তবে এই তত্ত্ব নিয়েও উদ্ভিদ বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। এই বিচিত্র জঙ্গলে পর্যটকরা বেড়াতে আসেন প্রায়, শুটিংও হয়েছে বেশ কয়েকবার, কিন্তু গাছের আকৃতির কারণ নিয়ে সংশয় রয়েই গিয়েছে। এখনও এই নিয়ে গবেষণা চলছে। নাম্বার 5, আজও রহস্যে মোড়া আমেরিকার এরিয়া 51। এলিয়েনদের গল্পের আড়ালে লুকিয়ে রয়েছে অনেক রহস্য, মিথ ও মিথ্যে। খুব কাছাকাছি গা ঘেঁষাঘেঁষি করে থাকে এই দুটো শব্দ, এতটাই কাছাকাছি যে আলাদা করা শক্ত হয়ে ওঠে। আমেরিকার এরিয়া 51 তেমনই এক নাম যাকে ঘিরে এই দুই শব্দের দাপাদাপি গত কয়েক দশক ধরেই চলছে। কেউ বলেন এখানে এলিয়েনদের আস্তানা, আবার কেউ বিশ্বাস করেন 1969 সালে আমেরিকার মিথ্যে চন্দ্রাভিযানের পুরোটাই শ্যুট করা হয়েছিল এখানে। কিন্তু এসব যদি নিছকই মন গড়া কাহিনী হয় তাহলে আসল সত্যিটা কি? কেন বছরের পর বছর ধরে আশ্চর্য রহস্যে মোড়া পশ্চিম আমেরিকার নেভাদা মরুভূমির এই অঞ্চলটি? কেন মার্কিন সেনাবাহিনী বরাবরই চেষ্টা করে এসেছে জায়গাটাকে সকলের অগোচরে রাখতে? তবে মাত্র 2013 সালে সিআইএ স্বীকার করেছে এর অস্তিত্বের কথা।
উত্তর খুঁজতে পিছিয়ে যাওয়া যাক কয়েক দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে রূপো ও সীসার খনি ছিল গ্রুম লেকের নিকটবর্তী এই অঞ্চল। যুদ্ধ শুরু হওয়ার পরই জায়গাটার দখল নেয় মার্কিন সেনা। উদ্দেশ্য মূলত গোপন সামরিক পরীক্ষা নিরীক্ষা করা। এখানে বলে রাখা যাক, এই গ্রুম লেক আদৌ কোনো হ্রদ নয়। মরুভূমির মাঝখানে এটা একটা সমতল ভূমি, আর সমতল বলেই একে অনায়াসে বিমানের রানওয়ে হিসাবে ব্যবহার করা যায়। যাই হোক, জায়গাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাশিয়ার সঙ্গে আমেরিকার কোল্ড ওয়ারের পরিস্থিতি চরমে উঠলে। 1955 সালে এর নাম দেয়া হয় এরিয়া 51। এখানেই তৈরি হয়েছিল U-2 বিমান। দাবি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 70,000 ফুট উঁচুতে উঠতে পারা ওই বিমান ফাঁকি দেবে সোভিয়েত রাশিয়াকেও। যদিও সেই ধারণাকে ভুল প্রমাণিত করে 1960 সালেই একটি U-2 বিমানকে গুলি করে নামায় সোভিয়েত রাশিয়া। এরপর এখানে তৈরি হয় A-12 বিমান। মাটি থেকে 90,000 ফুট উঁচুতে 2200 কিমি প্রতি ঘন্টার দুরন্ত গতিতে ওড়ার ফলে কোনো র্যাডারের সাধ্য রইল না এর টিকিটেরও আন্দাজ পাওয়া। পুরো আমেরিকাকে চক্র লাগাতে এই বিমানের সময় লাগত মাত্র 70 মিনিট। আর এই ভয়ানক দ্রুতগতি তাকে করে তুলল ইউএফও। সাংবাদিক অ্যানি জ্যাকসনের তার বইয়ে দাবি করেছেন, টাইটানিয়ামের শরীর আর ওই বুলেটের মতো গতি, সূর্যের আলোয় বিমানটির বিচ্ছুরণ দেখলে যে কারোরই মনে হবে ওটা ভিনগ্রহীদের যান। তবে এরও আগে 1947 সালে রোসওয়েল বিমান দুর্ঘটনার পর থেকেই এই জায়গা ঘিরে ভিনগ্রহীদের আনাগোনার জল্পনার শুরুয়াত। বলা হয়েছিল ওটা বিমান নয়, ইউএফও। যে চালাচ্ছিল এরিয়া 51 গবেষণাগারে তৈরি এক অদ্ভুত দর্শন প্রাণী, যার চেহারা মানুষের সঙ্গে সামান্যই মেলে। রবার্ট লেজার 1989 সালে তিনি নিজেকে দাবি করেন এরিয়া 51-এর প্রাক্তন কর্মী হিসাবে। লাস ভেগাস নিউজ স্টেশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি ওখানে ভিনগ্রহীদের মহাকাশযান দেখেছেন এবং সেই যানের প্রযুক্তির নকল করে আমেরিকা অত্যাধুনিক বিমান বানানোর চেষ্টা করে এই গোপন ঘাঁটিতে। আরও কত কি, ব্যাস এতেই একেবারে আগুনে ঘি পড়ে যায়। এরিয়া 51 ঘিরে নতুন করে জল্পনার বান ডাকে সারা বিশ্ব জুড়ে। আরেকটা অংশ হলো চাঁদে নামার মিথ্যে গল্পের পটভূমি হিসেবে এই জায়গাকে বেছে নেওয়ার মিথ। রাশিয়াকে মাত দিতেই নাকি মার্কিন বিজ্ঞানীরা ষড়যন্ত্র করেছিলেন। আদৌ চাঁদে যাননি নীল আর্মস্ট্রংরা। এরিয়া 51-এর জমি হয়ে উঠেছিল নকল চাঁদের মাটি। যদিও ইউএফের মতো এই দাবিও ন্যস্ত করে দিয়েছে আমেরিকা। নাসা নানা যুক্তির সাহায্যে প্রমাণ করেছে চাঁদে সত্যি সত্যি পা রেখেছিলেন মহাকাশচারীরা। কিন্তু তাহলে কি, কেন এমন করে রহস্যের চাদরে মোড়া এরিয়া 51? নিঃসন্দেহে এই গোপন মার্কিন ঘাঁটি এখনও পুরো মাত্রায় সক্রিয়। 1970 সালের পর থেকে আরও কড়া হয়েছে নিরাপত্তা। অথচ জায়গাটার সামনে গেলে সেভাবে কিছু বোঝার জো নেই। জালের বেড়া আর সাধারণ দরজা, এইটুকুই তো নিরাপত্তা। যদিও একটু খেয়াল করলেই বোঝা যাবে তা কিন্তু নয়। চারপাশে ভর্তি অজস্র ক্যামেরা, আর তারা নাগাড়ে নজর রেখে চলেছে। স্থানীয়দের কথা, এখানে কোনো মরু কচ্ছপ কিংবা খরগোশ ঢুকে পড়লেও টের পেয়ে যায় মার্কিন সেনা। গুগল আর্থের সাহায্যে দেখা যায় এখানে নিত্য নতুন নির্মাণ গজিয়ে উঠছে। খুব ভোরের দিকে আধো অন্ধকারে আকাশ থেকে কারা যেন এখানে এসে নামে। না, কোনো এলিয়েন নয়। লাস ভেগাসের ম্যাকারন বিমানবন্দর থেকে কর্মীদের সেই সময়ই উড়িয়ে আনা হয় এখানে। লেখক ও ঐতিহাসিক পিটার মার্লিনের ধারণা, সম্ভবত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, সামরিক যানের পরীক্ষা নিরীক্ষা হয় এই গোপন ঘাঁটিতে, বিশেষ করে মনুষ্যবিহীন সেন্সার চালিত বিমানের। একদিন হয়তো সিআইএ আবার মুখ খুলবে, জানাবে 70-এর দশকের পর থেকে এখানে ঠিক কী ধরনের পরীক্ষা চলত। ততদিন ধরে পাক খেতে থাকুক কল্পনার মহাকাশযান। অবশ্য সেই মিথকেও কমজোরি মনে করার উপায় নেই। না হলে কি আর সেই রোমাঞ্চকে কার্যত মান্যতা দিয়ে 1996 সালে এখানকার রাস্তার নাম রাখা হয় এক্সট্রা টেরিস্ট্রিয়াল হাইওয়ে, যার অর্থ ভিনগ্রহীদের সড়ক। তো বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।